ওয়েলকাম টু ওয়াকিং টক উইথ সাতপি। আজকে পড়তে চলেছি রতন দিয়ার ভূত, হিমানীশ গোস্বামীর লেখা। শুরু করতে চললাম রতন দিয়ার ভূত। এই ঘটনাটা 7 বছরেরও আগের ঘটেছিল। এখন এর অনেকটাই ভুলে গেছি, যতটুকু মনে আছে বলছি। আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের রাজ্যটি এত ছোট ছিল না। এখন থেকে প্রায় 50 বছর আগে দেশভাগের সঙ্গে এক বাংলা দুটি বাংলা হয়ে যায়। আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গের একটি ছোট গ্রামে। গ্রাম ছোট হলে হবে কি, তখন ছোট ছোট গ্রামেই হাজারে হাজারে ভূত বাস করত। আমাদের গ্রামের নাম ছিল রতন দিয়া। এই গ্রামে ভূতেদের দমিয়ে রাখার জন্য অন্তত 12 জন গুণিন ছিলেন। ফলে ভূতে প্রচুর থাকলেও তারা অত্যাচার করতে ভয় পেত। গুণিনরা দুষ্টু আর বদমাইশ ভূতেদের কঠোর শাস্তি দিতেন। কোনো কোনো গুণিন ভূতেদের ছিঁ চাকর দারোয়ান করে রাখতেন। খুব লজ্জার কথা হলেও 2-1 গুণিন পেতনিদের দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করানোর কাজ করতেন। এছাড়া রান্নার কাজও করিয়ে দিতেন। এরা গুণিনদের করার কথা নয়। যাই হোক, একজন ছোট গুণিন 16টা করে ভূত পেতনি ব্যাগার খাটাতে পারতেন। আরো বড় বড় গুণিনরা কেউ 32, কেউ 64টা করে ভূত রাখতেন বেগার কাটানোর জন্য। হিন্দু মুসলমান 2 রকমেরই ভূত গ্রামের বাইরে একটা বড় বাড়ির দখল নিয়ে থাকতো। শোনা যায় এই ভূতেদের মধ্যে 2 জন খ্রিস্টান সাহেব ডাক্তার ভূতও ছিল। মোটামুটি ব্যাপারটা এই যে ভূত বেশি থাকলেও গুণিনদের ভয়ে তারা সভ্যভব্য হয়ে থাকতেন। আমরাও নিশ্চিন্ত হয়ে গ্রামে থাকতাম। প্রচুর ভূত আশেপাশে থাকলেও আমরা ভয়ঙ্কর ভূতেদের পাল্লায় কখনো পড়িনি। ভয়টা কিছু কম ছিল না তাও। তাছাড়া সব ভূত সবসময় শান্তশিষ্ট হয়ে থাকতো তাও না। আমাদের গ্রামের এক জামাইকে পুঁই পুঁই করে বলা হয়েছিল যে সে যেন কখনো রাতের গাড়িতে গ্রামে না আসে। সে জামাই ছিল বেপরোয়া। নাম শ্রীকান্ত চাটুর্যে, বয়স 25। বিজ্ঞান পড়ে পড়ে তার ধারণা হয়েছে ভূত মানুষের মনের সৃষ্টি, ভূত বলে কিছুই হয় না। তা যেহেতু তাকে বারণ করা হয়েছে রাতের ট্রেনের গ্রামে না আসতে, আসলেও যেন আগে সে খবর দেয়, সেই জন্য শ্রীকান্ত খবর না দিয়ে রাতের ট্রেনে কলকাতা থেকে কালীকুলি রেল স্টেশন নেমে বেশি সাহস দেখানোর জন্য একাই ছোট সুটকেস একটা ঘাড়ে করে টর্চ চালতে চালতে গ্রামের পথ ধরে শ্বশুরবাড়ি চন্দনা নদীর ধারে রামহরি মুখুজ্জের বাড়িতে যাচ্ছিল। রাতটা ছিল আবার অমাবস্যা। অমাবস্যার রাতে ভূতেদের মন কিরকম যেন চনমনে হয়ে যায়। তখন তাদের কালো রক্তে একই ফাজলাম করার মতো এটা প্রবণতা হয়ে যায়। এমনিতে ভালো মানুষ ভূত অমাবস্যা রাত্রে হঠাৎ হয়তো হেসে উঠল খঁ খঁ করে, সম্পূর্ণ অকারণ হাসি, কোনো দরকার নেই তবু হাসি, অথবা ইনিয়ে বিনিয়ে কান্না, যেন কেউ ভীষণ মেরেছে কাউকে। কখনো কুকুরের ডাক, কখনো শেয়ালের ডাক, কখনো ফেউয়ের ডাক। তাছাড়া ফটাস করে বলে এরকম বেড়ালের জাতের প্রাণী ছিল, ভীষণ হিংস্র। আর ছিল বাঘডাসা। বাঘডাসাও এক ধরনের বুনো বেড়াল। এটা বাঘের মতো দেখতে। ভূতেরা বাঘডাসার ডাকও ভারী চিৎকার নকল করে পারত। এ হচ্ছে ভূতেদের একরকম ইয়ার্কি। ডাকলে ভীতু মানুষেরা ভয় পায়, সাহসী মানুষেরাও চমকে ওঠে, ছোটরা কেঁদে ভারী মাথায় করে। এতেই ভূতেদের আনন্দ। কোনো কোনো বাচ্চা ভয় না চেঁচিয়ে চুপ মেরে যায়, তাদের ভূতেরা ভারী রাগ করে। এইসব বাড়িতে ভূতেরা ঢিল ছোড়ে। ঢিল ছুড়লে আর সেই সঙ্গে সঙ্গে হাও মাও খাও করলে যেসব বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, তারা পর্যন্ত গা গা করে চিৎকার করে। অন্য সব রাত্রে ভূতেরা গুণিনদের ভয় বিশেষ গোলমাল করে না, কিন্তু অমাবস্যা রাতগুলোতে ভূতেদের আড্ডা ইয়ার্কির খানিকটা অনুমতি দেওয়া হয়। এটা ভূতেদের অভিভাবক যারা, যেমন ব্রহ্মদৈত্য এবং বড় বংশের ভূত পেতনি, এরাও মেনে চলেন। ফলে বিচ্ছিরি রকম কাণ্ড বিশেষ ঘটে না।
যেদিককার কথা বলছি সেদিনটা ছিল অন্যরকম। দিনটা বলে রাত্রির বলাই ভালো। দিনের বেলা ভূতেরা ঘুমায়, আবার কেউ কেউ দিনের বেলাও মানুষ সেজে গৃহস্থ বাড়িতে কাজকর্ম করে, কিছু উপরি রোজগারও করতে বলে, আমরাও শুনেছি। যাই হোক, আমি যা বলছি সেসব সত্যিই আমাদের গ্রামে ঘটেছিল, তবে আমি নিজের চোখে কিছুই দেখতে পাইনি। যখন ব্যাপারটা ঘটেছিল তখন আমি এমন ঘুমে অচেতন হয়েছিলাম যে কিছুই বুঝতে পারিনি। পরে সব শুনেছি। রাতেও অনেক নাকি হইচই গোলমাল হয়েছিল। কিছু গোলমাল করেছিল ভূতে, কিছু আবার মানুষে। একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে রাতের কথা বলছি সেটা ছিল বিশেষ রাত। এই রাতের 3 দিন আগে থেকে গ্রামে যত গুণিন ছিলেন তারা 4-5 দিনের জন্য সারা বাংলা গুণিন সমাবেশ চলে যাচ্ছিলেন কলকাতার কাছে উত্তরপাড়ায়। আমাদের গ্রামে সেই বিশেষ রাত্রিতে তাই ভূতেদের ছিল মহা আনন্দের দিন। বড় বড় অভিভাবক শ্রেণীর ভূত, ব্রহ্মদৈত্য, এমনকি মামদরা পর্যন্ত ভূতেদের আর কি ফাঁসলামো একদম পছন্দ করেন না। তাই তারাও খুব উদ্বিগ্ন এই রাতে কি হয়ে ভাবে। তারা সব যে যার নিজেদের বাড়ির ভূত ছানাদের আর যুবক ভূতেদের সাবধানও করে দিয়েছিলেন যেন সবাই শান্তশিষ্ট থাকে, বেশি ঝামেলা না করে। বিশেষ করে যেসব ভূত গুণিনদের বেগার খাটে, তাদের মেজাজ এমন তিরিক্ষি যে তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলাও সম্ভব নয়। ইয়ার কি ফাজলামো তারাই ছিল সর্বশেষে পটু। যেদিনকার কথা বলছি সেদিন বড় ভূতেরাও একটা মেলায় গিয়েছিল, ফলে ছোট ভূতেদের সেদিন হয়েছিল ডবল মজা। সন্ধ্যের ট্রেনে গ্রামের শেষ গণিন গ্রাম ছেড়ে চলে গেলেন শিয়ালদার গাড়িতে চড়ে উত্তরপাড়ার পথে। আর বেগার খাটা ভূতের দল যেন একেবারে খেপে গেল। তারা সন্ধ্যে থেকেই শুরু করলো তাদের নানা রকম তাণ্ডব। তারা কত রকম হাসলো আর চিৎকার করলো, বাড়িতে বাড়িতে ঢিল ছুড়ল। কিন্তু গ্রামের লোকেরা খুব সাবধান হয়ে রইল। একটুও ভয় না পেয়ে তারা গুণিনদের দেওয়া নতুন পান পাতা, তাতে রক্ত চন্দন রাম রাম লেখা, সঙ্গে ঘি মাখানো সলতে দিয়ে বাড়ির চারদিকে সাজিয়ে রেখেছিলেন। বলে ভূতেরা কেউ বাড়িতে ঢুকতে পারল না। ভূতেরা এইসব দেখে রাগে গো করতে লাগলো, বিচ্ছিরি রকম সব গালাগাল করতে লাগলো মানুষের মতো গলায়। চন্দ্রবিন্দু ছাড়া উচ্চারণ করতে লাগলো, যাতে মানুষেরা রেগে গিয়ে বাড়ির সীমানার বাইরে চলে গেল। কিন্তু তা হলো না। তাহলে ভারী ফুর্তি করা যায় তাদের নিয়ে। কিন্তু মুনিরের সব কথাই আগে গ্রামের সকলকে বলে গিয়েছে, যাতে একটি মানুষও বাইরে বেরোয় না, আর কেউ বেরোলো না। এতে কার না রাগ হয়? ভূত বলে কি ওদের অনুভূতি নেই? ওদের মধ্যে যারা অনুভূতি অনুভব করতে পারে তারা গেল সবচেয়ে চোটে। অনুভূত কি বুঝতে পারলে? একটু ভাবলেই বুঝতে পারবে। অনুভূত অর্থাৎ ছোট ভূত। অনু মানে ছোট। কেউ কেউ অবশ্য উপভূত বলেন ওদের। রাত্রি তখন 1টা হয়ে গেছে, অথচ একটা মানুষ হাতের কাছে পাওয়া যাচ্ছে না। এটা তাদের কাছে খুব দুঃখের ব্যাপার বলে মনে হলো। তারা মনের দুঃখে রাস্তার উপর নর্দমা থেকে গাদা গাদা কাঁদা নিয়ে এসে ছুটতে লাগলো এদিক ওদিক। এর বাড়ি ওর বাড়ি। লোকেরা ভয় দরজা জানলা বন্ধ করে রইল। তারা দারুণ চিৎকার করে গান গাইতে লাগলো। একবার বেরিয়ে আয় না বাবুরা, তোদের খাই। বিবিরা আয় না বাইরে, আমরা তোদের ভাই। সকলে ভয় দরজা জানলা আর খোলে না। গরমে অস্থির হয়। ছোটরা ভয় পেয়ে কেঁদে ওঠে। আর তাই শুনে ভূতেদের বাঁদরামি আরো বাড়তে থাকে। কিন্তু ওদের তাতে সুখ নেই। মানুষদের ধরে নানা রকম বিভৎস কাণ্ড কারখানা না করলে অনুভূত মানে ছোট ভূতেদের ফুর্তি ঠিক জমে না। তা তারা আস্ত মানুষ হতে না পেয়ে বড়ই কষ্টে ছিল। এমন সময় রাতের ট্রেনটা কালীপুরি স্টেশনে এসে থামল। আর জনাবার লোক ট্রেন থেকে নেমে যে যার বাড়ির দিকে চলল। ভূতের দল লক্ষ্য করলো ওদের মধ্যে সকলেই চেনা লোক। অনেকেই ভূতেদের, কেউ কাকু, কেউ বা পিসে মশাই। ওদের ভয় দেখিয়েও অত সুখ নেই। একজন অপরিচিত লোক পেলে তাদের সবচেয়ে ভালো লাগে। এমন সময় দেখা গেল শ্রীকান্ত চাটুর্যে হাতে সুটকেস কখনো কাঁধে তুলে নিচ্ছে, অন্য হাতে টর্চ নিয়ে যে দিব্যি হনহনিয়ে আসছে। হঠাৎ দেখা গেল শ্রীকান্ত চাটুর্যের হাতের টর্চটা তিরিং তিরিং করে লাফিয়ে উঠল।
অন্তত 10 মিটার। আবার টর্চটা বাঁই করে দেখে গিয়ে রাস্তার ধারের একটা তাল গাছে ক্রমাগত পাক খেতে লাগলো। এইসব অসম্ভব কাণ্ড এত অকস্মাৎ ঘটে গেল যে শ্রীকান্ত প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর মনটাকে একটু সুস্থির করার চেষ্টা করলো। মনে মনে ভাবলো, এর নিশ্চয়ই একটা সঙ্গত কারণ আছে। জগতে তো অসম্ভব কত কাণ্ডই ঘটে, কিন্তু সেগুলোর কোনো না কোনো ব্যাখ্যা নিশ্চয়ই আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেখানে চট করে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, সেখানে আরো ভালো করে দেখতে দেয়। অলৌকিক বলে তো কিছু হয় না, যা হয় তা আপাত দৃষ্টিতে যতই আজগুবি হয় এবং অস্বাভাবিক মনে হোক না কেন, কোনোটাই অলৌকিক নয়। ভাবতে ভাবতে টর্চটা উঠে নিয়ে গেল তাল গাছের মাথায়। সেখানে কিছুক্ষণ ঘুরপাক খেয়ে শো করে নিচে নেমে এসে রাস্তার উপর ধেই ধেই নাচতে লাগলো। না, এর তো কোনো মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না। শ্রীকান্ত চাটুর্যের মনটা দুর্বল হতে শুরু করেছে। হঠাৎ তার কানের কাছে স্পষ্ট একটা খোনা খোনা কণ্ঠস্বর শুনতে পেল। শ্রীকান্ত, এই ভেবে কত অন্ধকারে শিখে কবে জমাট কালোর রাজ্যে আমরা তুলে নেবে তোর গায়ের চামড়া। তারপর খি খি করে হাসি। সে হাসি শুনে হৃৎপিণ্ডের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায় জোগাড়। শ্রীকান্ত কিন্তু সামলে নিল, কিন্তু তারপর ফের শুরু হলো এক বিচ্ছিরি কড়াচ্ছেরা কণ্ঠের গান। শ্বশুর বাড়িতে তুই এসেছিস রে চাটুর্যে শ্রীকান্ত, জামাই আদরে রাখবো তোকে একখান গান করে তো। শ্রীকান্ত নিজেও মাঝে মাঝে কবিতা লিখে থাকে। সে দেখলো একবার বলছে তুই এসেছিস, আবার বলছে গান তো। এর সংশোধন দরকার। শ্রীকান্ত নিজে যে এই অদ্ভুত অবস্থাতেও মাথা ঠান্ডা রাখলো এবং গাইল, ওরে তোরা সব অশিক্ষিত, নেই কো তোদের শিক্ষা, গান বানানো নয় কো সহজ, নিতে হবে যে রে দীক্ষা। এবার কোনো প্রক্রিয়া নেই, খানিক্ষণ সব চুপ। এদিকে ঝিঝির দল ডাকছে, দূরে ব্যাঙেরা ঘুঁ করছে। বেচারাও সুযোগ বুঝে বেশ মজার সে গান গাইছে। সে কি গান! কানের পোকারাও পর্যন্ত কান থেকে বেরিয়ে এসে কাঁধের ওপর বসে নাচতে শুরু করেছে। এ তো এক মহা মুশকিল হলো। শ্রীকান্ত কিন্তু ভয় পেল না। সে দৃঢ়ভাবে নিজেকে এবং নিজের মনকে শক্ত করলো। কিন্তু একটু পরে ভূতেদের দলের হাত থেকে ছোট সুটকেসটা নিয়ে তার ডালাটা খুলে ফেললো। অন্ধকারে শ্রীকান্ত বুঝতে পারলো সুটকেস খুলে তছনছ করছে কারা। সেও বুঝতে পারলো তার শ্বশুরবাড়ির জন্য অনেক কষ্টে সংগ্রহ করা বিখ্যাত এক মিষ্টিওয়ালার কাছ থেকে আনা কড়া বাকের সন্দেশগুলো চারদিকে ছড়িয়ে পড়লো। তার জামা টামা, টুথপেস্ট, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, তোয়ালে সব ছত্রক্ষণ হয়ে গেল। শ্রীকান্ত ভাবলো, এমন তো হওয়ার কথা নয়। সে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। স্বপ্নে তো কত রকম বিদঘুটে জিনিস দেখা যায়। এ বোধহয় সেই রকম একটা কিছু হবে। কিন্তু সবটা স্বপ্ন নয়। সে বুঝতে পারলো, সে বেশ বুঝতে পারলো কিছু একটা ব্যাপার ঘটছে যা স্বাভাবিক নয়। এরপরে চারিদিক কচমচ খচমচ আওয়াজ হতে লাগলো। সর্বনাশ! মনে হলো যেন কড়া বাকের সন্দেশগুলো কেউ অচল মচল করে খাচ্ছে। এদিক ওদিকে তার টর্চটা যেতে এতক্ষণ এদিক ওদিক ঘুরছিল, সেটাও স্থির হয়ে পড়ে রইল রাস্তার উপর। সে আলোতে কতই বা দেখা যায়, কিন্তু তবু ওইটুকুতে আলোতেই সে দেখল সুটকেস খোলা, আর তার সব জিনিস কোথায় যে সব হাওয়া হয়ে গেছে। তার কান্না পেতে লাগলো। সে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, ডাকাত ডাকাত! কিন্তু তার চিৎকার করাই সার হলো। কে আসবে তাকে সাহায্য করতে? রত্নদিয়া গ্রাম তখন চ্যাংড়া ভূতেদের কবজায়। ভূতেদের তখন সন্দেশ খাওয়া শেষ হয়ে গেছে। তারা বলল, মজাটা দেখবি হয়ে উঠি যদি মুক্ত। এরই কোথা থেকে কোন দেশ থেকে কোন দেশে খুশি হলো মোরা তোরে আনা ওরা পাকা সন্দেশে। মারিব না তোরে, ধরিব না তোরে, কেবল তুলিব সন্ধ্যে, বাপাস করিয়া ফেলিব মাটিতে, মারিব বাপের পুণ্যে।
উড়ে বাবা, এ যে সত্যি তাকে কারা যেন ধরে শূন্যে লোফালফি করতে লাগলো। এ একবার কাঁধের ঠান্ডা হাতে পড়ে যায়, আবার অন্য কারো ঠান্ডা হাতে লুফে নেয়। এ তো সাংঘাতিক খেলা ওদের। ভূত তো তাহলে সত্যি আছে, সত্যি আছে। সে ভয়ে চিৎকার করতে লাগলো আর চলতে লাগলো, এগিয়েতে লাগলো, নিজের মনে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, মা রে, গেলুম রে, মেরে ফেললো রে, বাঁচাও। এইরকম কতক্ষণ চললো শ্রীকান্তের খেয়াল নেই। হঠাৎ এক সময় তার মনে হলো ভূতেদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল। তারা তাকে প্রায় আকাশ সমান উঁচু থেকে ছেড়ে দিল। আবার শ্রীকান্ত মাটিতে পড়তে লাগলো। এবার আর রক্ষা নেই। শ্রীকান্ত এত বিপদেও রাম নাম করেনি। করলেও কি হতো কে জানে। আজকালের ছোকরা ভূতেরা রাম নামের তোয়াক্কা করে না। শ্রীকান্ত পড়তে লাগলো। এর মধ্যে সে শূন্যতে পেল ইংরেজিতে কারা সব কথা বলছে। তাদের নাকি সুর। বুঝতে না বুঝতে সে মাটির ওপর আছড়ে পড়ল। সে বুঝতে পারল তার হাড়টার সব ভেঙে গেল। পরে তার জ্ঞান রইল না। একটু একটু জ্ঞান হলো। সে দেখতে পেল সে একটা চমৎকার ঘরে শুয়ে রয়েছে। আশেপাশে অনেকগুলো খাট, প্রত্যেক খাটের ওপর গদির বিছানা। সেখানটা বুঝলো সে কোনো হাসপাতালে শুয়ে আছে। ভালো হাসপাতাল। শ্রীকান্ত এরকম হাসপাতাল দেখেছে। সে দেখতে পেল সাদা রঙের ইউনিফর্ম পরা নার্সরা ঘুরে বেড়াচ্ছে। তারা আবার মিম সাহেব। শ্রীকান্ত একটুখানি নড়াচড়া করতেই একটি নার্স এসে বলল, গুড মর্নিং স্যার। শ্রীকান্ত ইংরেজিতে জানত মোটামুটি। সে বলল, গুড মর্নিং মিস। এমন সময় একজন মোটা সোটা লম্বা চেহারার সাহেব ডাক্তার এসে তার কাছে একটা ছোট টুল নিয়ে বসলেন। বললেন, কেমন বোধ করছো? শ্রীকান্ত বলল, ভালোই তো মনে হচ্ছে, তবে গায়ে বেশ ব্যথা, মাথাটাও ব্যথা খুব। ডাক্তার বললেন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তুমি কোন দেশের লোক? তোমাকে খাড়া মেরেছিল? শ্রীকান্ত বলল, কোন দেশের লোক মানে? আমি এ দেশেরই লোক। ডাক্তার বললেন, এ দেশের কোথায় তোমার বাড়ি? শ্রীকান্ত বলল, কলকাতা আমার বাসস্থান। ডাক্তার বললেন, এই দেশটা হচ্ছে ইংল্যান্ড। তুমি লন্ডনের চিয়ারিং ক্রুজ হাসপাতালে রয়েছে। তাছাড়া অনেকগুলো অদ্ভুত ব্যাপার হয়েছে। কেউ তোমার নাম জানে না, কিচ্ছু জানে না। তোমাকে কেউ ভর্তি করেনি এই হাসপাতালে। একদিন রাত্রে হঠাৎ তোমাকে এই বিছানায় দেখে সকলে অবাক হয়ে যায়। সেও আজ প্রায় 10 দিন হয়ে গেল। তোমার জ্ঞান ছিল না। তোমার হাড়টা সব ভাঙা ছিল, কিন্তু কারা সব জোড়া দিয়েছিল। তারপর তারা এখানে এনে ফেলে দিয়েছিল। এই কাজ কারা করেছিল তুমি জানো? শ্রীকান্ত এবার মাথাটা ঘুরে গেল। এই কথাটা সে ভাবতে পারছে না। সে কোন লন্ডনের চিয়ারিং ক্রস হসপিটালে? অসম্ভব, অসম্ভব। সে আর ভাবতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইল। সাহেব ডাক্তার বললেন, না, এর সঙ্গে এত কথা বলা বোধহয় ঠিক হয়নি। পরে ভালো করে ভেবে চিন্তে কথা বলতে হবে। কলকাতার লোক বলছে ও, নামটা তো জানা যাচ্ছে না। তাহলে কলকাতায় একটা খবর পাঠিয়ে দেওয়া হোক। যাই হোক, এরপর এর জ্ঞান হলে ওর নাম আর ঠিকানাটা জোগাড় করতে হবে। ডাক্তার নার্সকে কথাগুলো বলে রুকুসে কি ভাবতে ভাবতে বেরিয়ে গেলেন। ডাক্তারের নাম রিচার্ড রবিনসন। শ্রীকান্তকে চিয়ারিং ক্রুজ হাসপাতালের রোগীদের জন্য নির্দিষ্ট করা খালি একটা খাটে পড়ে থাকতে দেখেন নাইট ডিউটির একজন সিনিয়র নার্স। রোগীর না ছিল পরিচয়, না ছিল কোনো রিপোর্ট। প্রথমে তিনি ভেবেছিলেন বোধহয় কোনো ইন্ডিয়ান উটকো লোক থাকবার জায়গার অভাবে লুকিয়ে হাসপাতালে ঢুকেছে। পরে পরীক্ষা করে দেখেন লোকটির সারা গায়ে নানা রকম আঘাতের চিহ্ন। লোকটি অসম্পূর্ণ নয়, সম্পূর্ণ অজ্ঞান। তারপর নানা কৌশলে তার এক্স-রে করে দেখা যায় তার অসংখ্য হাড় ভাঙা, তবে সেগুলো সেট করা রয়েছে ঠিকভাবে। এটা ভারী আশ্চর্যজনক ব্যাপার বলে তাদের মনে হয়। চামড়া না কেটে বাইরে থেকে এমনভাবে হাড় জোড়া দেওয়া সম্পূর্ণ অসম্ভব। বিশেষ করে যেসব হাড় ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যেতে গেছে, সেগুলোকে বাইরে থেকে সেট না করে কিভাবে এই নিয়ে চারিদিকে হইচই পড়ে গেল। শ্রীকান্তকে বিশেষ রোগী হিসাবে চিহ্নিত করা হয় এবং তার জন্য একটা মেডিকেল টিমও গঠন করা হয়।
অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ পরে যে চিকিৎসার ব্যবস্থা করা হয় তাতে সে দ্রুত সেরে উঠতে থাকে। 2 দিন আগে তাকে অজ্ঞান অবস্থাতেই দাঁড় করানো হয়। খবরের কাগজেও লোকেরা এই বিস্ময়কর রোগীকে নিয়ে যথেষ্ট কৌতূহল দেখায়, কিন্তু লোকটির পরিচয় কেউই বার করতে পারে না। কলকাতায় বাড়িতে এটা শুনে কলকাতা খোঁজা করেছিল পুলিশ, কিন্তু পুলিশ ওপর খোঁজ খবর নিয়ে জানিয়েছিল তারা ঠিক ধরতে পারছে না। লোকটির নাম জানলেও একটা চেষ্টা করা যেত। কলকাতা থেকে রোজ কম লোক তো নির্দেশ হচ্ছে না। এরপর চলতে লাগলো অপেক্ষা আর চিকিৎসা। আস্তে আস্তে শ্রীকান্ত প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কেবল বলতো আমার বাড়ি কলকাতা, বাস। এইভাবে চললো আরো 2 মাস। রোগী সম্পূর্ণ সুস্থ। এক্স-রে করে দেখা হয়েছে তার হাড়গুলো সবই জুড়ে গেছে। চামড়ায় যেসব কাটা ছেঁড়ার দাগ ছিল সেগুলো মেলানো না, তবে অনেকটা স্বাভাবিক হয়ে গেল। এখন হাসপাতালে কর্তৃপক্ষ সমস্যা হলে একজন সুস্থ সবল লোককে কোথায় পাঠানো হয়? হাসপাতালে রাখা চলবে না একেবারেই। সুস্থ লোককে হাসপাতালে রাখা যায় না। মানুষ লোকের হাসপাতালে পাঠানো হতে পারে তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করা যায়। শ্রীকান্ত নিজেও কেমন যেন হয়ে পড়ল। তার নাম কি সে নিজেই জানে না। সে কেবল জানে যে তার বাড়ি কলকাতা। হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে স্থির করলেন ওকে জাহাজে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ওকে নিয়ে গাড়িতে করে কলকাতার রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরিয়ে আনলে তার হয়তো স্মৃতি ফিরেও আসতে পারে। অনেক টাকারও দরকার। সে সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে। সব ব্যবস্থা পাকা। যেদিন সকালের ট্রেনে টিলেবাড়ি ডাকে যাওয়ার কথা, সঙ্গে একজন যাবে তার সঙ্গে। তার আগে রাত্রে হলো এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ রাত 2টো নাগাদ কর্তব্যরত নার্স শ্রীকান্তের বেডে এসে দেখল রোগী উধাও। খোঁজ 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 খোঁজ, রোগী কোথাও নেই। আর এই আশ্চর্য ব্যাপার, হাসপাতালের দরজা বন্ধ, মেইন গেট বন্ধ। রোগী গেল কোথায়? চাঞ্চল্য পড়ে গেল চারিদিকে। পুলিশ নানান সম্ভাব্য এবং অসম্ভাব্য অনেক জায়গা খুঁজে তার চিহ্ন কিন্তু পেল না। রতন দিয়ার একটা আশ্চর্য ঘটনা ঘটল এরপরে। শ্রীকান্তকে পাওয়া গেল তার শ্বশুরবাড়িতে একটা ঘরের মধ্যে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায়। শ্রীকান্তকে ওইখানে এইভাবে ঘুমিয়ে থাকতে দেখে ফের চাঞ্চল্য। সমস্ত গ্রাম দেখতে থাকলো শ্রীকান্তকে। কালীখুড়ি স্টেশন থেকে তাকে নামতে দেখেছে কয়েকজন। সেই 3 মাস আগের বিচ্ছিরি সেই রাতে। তারপর পাওয়া গেছে তার ভাঙা সুটকেস আর ছড়ানো সব জিনিসপত্র, রক্তের ছাপ, দস্তাদস্তির চিহ্ন। কেবল মানুষটাই হয়ে গেল নিরুদ্দেশ। সর্বত্র নেমে এসেছিল শোকের কুয়াশা। তাদের দিনের পর দিন গেল, অথচ শ্রীকান্তের কোনো হদিশ পাওয়া গেল না। তখন সকলে ধরে নিল শ্রীকান্তকে ভূতে খেয়েছে। কেননা সে রাত্রে ভূতেদের নানা চিৎকার আর হল্লা শোনা গিয়েছিল। ভূতেদের বিচ্ছিরি সব ছড়াও শুনেছিল বহু মানুষ। মহিমরা ফিরে এসে গ্রামের সব ভূতেদের জেরা করেও কোনো সদুত্তর পায়নি। সকলে এক বাক্যে বলেছে জানি না। সত্যি বললে মহাশাস্তির বন্দোবস্ত হতো ঠিকই, তাই যারা ছোট তারা ভয়ে কুবুল করেনি। একটা সত্যি কথা বলতে ছোট ভূতেরা সকলে বলেছে তারা শ্রীকান্তকে দেখেছে, কিন্তু তাকে কেউ মারেনি। এটা হতেই পারে তারা কেবল তাকে নিয়ে একটু লোফালোফি করেছিল, মারেনি। কিল না খুশি না লাঠির আঘাত না, কেবল উঁচু থেকে একবার থপ করে ফেলে দিয়েছিল। সেটাকে মারা বলা যায় কি? তাছাড়া একটা ব্যাপার তারাও বুঝতে পারেনি। হঠাৎ কোত্থেকে এক ধরনের সাদা ভূত সঙ্গে একটু যেন নীল নীল ভাব এসে মস্তানি করে তাদের হাঁটিয়ে দিয়েছিল, আর মানুষটাকে কোথায় হাওয়া করে দিয়েছিল কেমন করে। ছোকরা ভূতেদের ধারণা এই অদ্ভুত ভূতেরা লোকটিকে পুরোপুরি খেয়ে নিয়েছে, কিন্তু সে কথা তারা আর কাউকে বলেনি। বড় ভূতেরা ছোকরা ভূতেদের আর বেশি খাটায়নি। বড় বড় ভূতেরাও সেদিন গ্রামে ছিলেন না, সেজন্য ছোকরা ভূতেদের জঘন্য সব কীর্তিকলাপ দেখতে পাননি। পরে আন্দাজ করেছিলেন, কিন্তু এই নিয়ে বেশি কিছু খাটাননি। এদিকে আর একটা ব্যাপার ঘটেছিল। শ্রীকান্ত চাটুর্যের সব ঘটনাটা প্রকাশ হওয়ার পর তাকে নানানভাবে সম্মানিত করা হয়। ও শ্বশুরবাড়িতে একটা বড় উৎসব হয়ে গ্রামের প্রথম বিলেত ফেরত জামাই হলে। আর তার আগে এই গ্রামের কোনো জামাই বিলেত যায়নি।
আর এই বিলেত ফেরত হবার জন্যই তাকে বেশ বড় রকমের একটা কাজও দেওয়া হয়। শ্রীকান্ত ছিল একজন সামান্য কেরানি, মাস মাইনে ছিল ৪৫ টাকা। বড় পদে প্রতিষ্ঠিত করার পর তার মাইনে বেড়ে হয়ে গেল ২১০ টাকা। হবে না বিলেত ফেরত যে? তাই এই সময় বিলেত ফেরতদের এইরকমই সম্মান ছিল। এখন সে গ্রামেই বা কোথায়, আর ভূতেদের আস্থানেই বা কোথায়?